শোনাবো। আপাতত আমরা যাই আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ভূত এফএম এর ঘটনা শেয়ার করবার জন্য। আরিফ, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে আমি এরকম শুনছিলাম যে সবাই হসপিটালের ঘটনা শুনতেছে এবং কি মানে না আমি জানি না আসলে হঠাৎ করে আমার কাছে আজকে একদম একটা হসপিটালের ঘটনা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে যেন, মানে অনেকদিন ধরেই বলছিল কিন্তু আমরা হসপিটালের ঘটনা পাচ্ছিলাম না। বাট আজকে যখন আমি তো জানতাম না যেটা হসপিটালের ঘটনা, আমি আপনাকে ডেকেছি এবং আপনি যখন ঘটনা বলছেন তখন আমি ফার্স্ট জানতে পারলাম যে ও মাই গড, এটা হসপিটালের ঘটনা। ওকে, তো হসপিটালের ঘটনা শুধু না, আরো তো অন্য ঘটনাও আছে, সেগুলো আমরা শুনবো। হসপিটালটা দিয়ে শুরু করি, এটার ডিমান্ড অনেক বেশি। ঠিক আছে, ওকে। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করব প্রথমে, সেটি আমাদের বাংলাদেশের একজন খুব ভালো প্রফেসরের ঘটনা রাসেল ভাই। আচ্ছা, তো আসলে বলতে গেলে তিনি একজন অর্থোপেডিক সার্জন। তো সে 1981 সালে একটি স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করে ইন্টার্নশিপ শেষ করে আপনার বাংলাদেশের বাইরে যায়। তো বাংলাদেশের বাইরে যাওয়ার আগে এমএস করে যায় তিনি সার্জারির উপরে। পরে সে বাংলাদেশের বাইরে যে আরো ডিগ্রিজ নিয়ে এসে বাংলাদেশে 1990 থেকে প্র্যাকটিস করা শুরু করে। তো একজন লোক তো তার সমস্ত অর্থ সম্পত্তি দিয়ে একটি হসপিটাল করে দেয়। এটিও বাংলাদেশের কোন একটি জায়গায়, আমি রাসেল ভাই জায়গাটির নাম প্রকাশ করতে পারছি। ওকে, নো প্রবলেম। তো যে জায়গায় তার হসপিটালটা, সেখান থেকে তার বাসার দূরত্ব 8 থেকে 10 কিলো। তো সপরিবারে তাকে থাকতে হতো। তার 3 ছেলে ছিল আর কি। আচ্ছা, তো সপরিবারে তাকে সেই জায়গায় হসপিটালের কাছেই থাকতে হতো। তো বলে না রাসেল ভাই, এটা অনেক আগের কথা, পেশেন্ট প্রেমিক বলে। পেশেন্ট ডেডিকেটেড। পেশেন্ট ফোন দিলে ওই ফোন আর ইগনোর করা যেত না, সেটা রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক। তো যখনই ফোন আসতো তখনই সে ধরে যেত কল। একটা মানে আর আসলে আরেকটা কলের ক্ষেত্রে বলি, ওই 1990 সালের ঘটনা। তো ফোন অতটা ছিল না, মানে মোবাইল তো বাদ, টেলিফোনই ছিল না। টেলিফোন আর কয়টা ছিল? তো তার বাসায় একটা টেলিফোন ছিল, তার হসপিটালে একটা টেলিফোন ছিল, ওই এরিয়াতে মোটামুটি 3টা টেলিফোন ছিল। আচ্ছা, তো এই 2টা টেলিফোন এবং তাকে যে কোনো ভাবে হোক সবাই কানেক্ট করতো। তো কানেক্ট করতো কি আপনার হসপিটাল থেকে ওই ফোন, নর্মালি এতটা ফোনও নাই যে অন্য জায়গায় ফোন করবে, নর্মালি ফোন দুটো হসপিটালে কানেক্টেড ছিল। তো তিনি সবসময় পেশেন্টের জন্য সর্বদা রেডি। ফোন আসলেই সে রাত্রে 1টা, বাসার সবাই একটু ফেড আপ ছিল তার প্রতি যে এরকম করে চলে যাওয়াটা তো কোনো ঠিক না। তো ঘটনার দিন যাই রাসেল ভাই, ঘুরিয়ে পেঁচিয়ে না, ঘটনার দিনে চলে যাই। ঘটনার দিন রাত 1টা, রাসেল ভাই ঘুম ভাঙে। এর আগে প্রায় সপ্তাহখানেক হয় কোনো ধরনের ফোন তার কাছে আসে নাই রাত্রেবেলা। তো গভীর রাতের ফোন হঠাৎ করে এসছে রাত্রে 1টা, এবং সে 100% শিওর ফোনটা হসপিটাল থেকে এসছে। আচ্ছা, তো রাত্রে 1টার ফোনটা সে রিসিভ করে, এবং রিসিভ করে অপর প্রান্ত থেকে ভাষাটা এরকম, মানে খুব ফিসফিস, স্যার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসতে হবে, খুব কর্কশ গলায়, খুব মোটা গলায়। বলে কি এরকম ভাবে তো আমাকে কখনো হসপিটাল থেকে কল দেয় না। তো নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলেই আসছে হয়তো বা। সে কি করলো, রেডি হয়ে কোনো মতে ড্রেস পরেই বের হয়ে গেল। আচ্ছা, তো বাসার নিচে নামতেই ওই এলাকাতে রাসেল ভাই স্কুটার তো পরের কথা, রিক্সা ওই মুহূর্তে অ্যাভেলেবেল কোথা থেকে রাসেল ভাই এই জায়গাটাতে, ওটা মফস্বল এরিয়া অবশ্যই, কিন্তু অ্যাভেলেবেল কে ভেবে। তো উনি নামার সাথে সাথে দেখলেন বাসার সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। রেডি একদম, মানে তার হাতের নাগালি। তো সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো যে এই জায়গায় যাবা কিনা। রিক্সাওয়ালা বললে একটু বেশি ভাড়া বাড়াই দিলে যাবো। তো রিক্সায় উঠেছে। তো তার কথা মতো রাসেল ভাই, আসলে আমার ঘটনার সাথে রিক্সাওয়ালা কোনোভাবে জড়িত না, বলে দিই আগের থেকে। তো তার কথা মতো যে রিক্সায় এত জোরে টানছে, আমি এখন যে মানে আলিফ, এখন যে তুমি দেখো মেশিন রিক্সাগুলা দেখো, ওটার থেকে অনেক ফাস্ট, এত জোরে রিক্সা টানছে। তো আমি কিছুক্ষণের মধ্যে, প্রায় 15 মিনিটের মাথায়, আমি 10 থেকে 12 মিনিটের মাথায় আমি হসপিটালের কাছে চলে যাই। আমার ঘটনা তো ওখান থেকেই মনে হয় শুরু। হসপিটালে যাওয়ার পরে উনি দেখলেন হসপিটালে একটা কাক পক্ষী, একটা বিড়ালও নাই, পাশ দিয়ে হেঁটে যায় এরকম বিড়ালও নাই। রাত তখন 1টা পৌনে 2টা বাজে, বিড়ালও নাই। এত সুনসান হসপিটাল তিনি আগে কখনো দেখে নাই। যে আমি তো এই হসপিটালে চাকরি করি, এর আগে তো আমি বহুবার রাত্রেবেলা এসে সার্জারি করে গেছি, কিন্তু এখানে একটা মানুষ নাই, এটা আমি কখনো দেখি নাই। এখানে তো মানুষ থাকার কথা। আর তাকে যে অ্যাপয়েন্টেড দিচ্ছে সে হচ্ছে তার খুবই কাছের মানুষ। তো সে তো মালিক, ওই হসপিটালের মালিক, অনেক মানুষ অ্যাপয়েন্টেড করা, প্রায় 20 থেকে 25টা বেড আছে রাসেল ভাই। তো
তো নিশ্চয়ই এটা একটা ভালো হসপিটাল যেখানে নর্মালি সার্জারি হয়, অন্যান্য সার্জারি হয়, অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা আছেন। তো উনি দেখে একটা মানুষ না, একটা বান্দা নাই। ভেতরে যখন সে ঢোকার পরে দেখে যে ডানে বামে লবি, যে বিশাল বড় লবি, সেই লবিতে একটা মানুষ নাই। সে দৌড়ে 3 তলায় যায়, 3 তলায় ওটিতে ওঠার পর দেখে যে কেউ নাই। ওটিতে উকি দিল রাসেল ভাই, কাউকে পেল না। সে পেছনে আসে, উকি দেওয়ার সিস্টেম নেই, কারণ আপনি যদি স্টেরিলাইজ না হয়ে যান ওটিতে ঢুকতে পারবেন না। সে কোনো মতে জানাল ওটি রুমের যে একটা গ্লাস আছে, গ্লাস দিয়ে দেখার চেষ্টা করলো যে ভেতরে কেউ আছে কিনা। সে বের হয়ে গেল, কাউকে তো পাচ্ছে না, 2 তলা 3 তলা কাউকে। সে উপরে আর চেক করেন নাই, সে নিচে ইমার্জেন্সিতে চলে যায়। তো নর্মালি রাসেল ভাই, যদি কেউ ইমার্জেন্সি পেশেন্ট আসে, সবার আগে ইমার্জেন্সিতেই লোক থাকে, তো সেটা চিন্তা করে ইমার্জেন্সিতে এক দৌড়ে যাওয়ার চেষ্টা করে, তো ফার্স্ট হেডে ইমার্জেন্সির কাছে কাউকে পাওয়া যায় কিনা। সে ইমার্জেন্সিতে করে দেখে কেউ নাই, ইমার্জেন্সি তো কেউ নাই, পুরো হসপিটালটা খালি। তো সে বলে যে আমি এরকম অপরিচিত পরিবেশ যদি অপরিচিত লাগতে থাকে, আপনি কিরকম ভাববেন যে আপনি হসপিটালে চাকরি করেন, কিন্তু একটা মানুষ নাই সেজন্য। আর রাতটাও কি তখন গভীর, রাত 2টার কাছাকাছি। তো একটা বয়স্ক লোক পাওয়া গেল, তো তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার। মানে নর্মালি তাকে কোনো কোয়েশ্চেন করার মতো লোক না সে, তো জিজ্ঞেস করলো কি বল, লোক কোথায়। তো উনি মাথাটা নিচু করে, মাথাটা আস্তে করে নাড়ালো, মানে সে কিছু জানে না। তো সে আবার সিঁড়ির দিকে যেতে 4 জন লোক তার সামনে আসলো রাসেল ভাই। 4 জনের হাইট মোটামুটি একই রকম, 4 জনই সাদা কাপড় পরা। 4 জন তার সামনে আসলো এবং খুব তীক্ষ্ণ গলায় তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ডক্টর সাইফুল্লাহ নাকি। উনি বললো যে হ্যাঁ আমি ডক্টর সাইফুল্লাহ। বলে যে একটা রোগী আসছে আপনার কাছে, রোগীটাকে বাঁচাতে পারবেন? বাঁচবে না, আগে থেকে বলে দিই রোগীটা বাঁচবে না। তো দেখেন কি অবস্থা, রোগীটার অবস্থা ভালো না। তো 4 জন লোক বলল। তো উনি বললো যে 4 জনের মধ্যে যে লোকটা কথা বলছে সেই লোকটার গঠন যে কেউ দেখলেই বলবে যে লোকটার 120 বছর ছাড়িয়ে গেছে। আচ্ছা, কিন্তু বয়স 120 বছর ছাড়িয়ে গেছে, কিন্তু লোকটার ভয়েস, লোকটার মুভমেন্ট, লোকটার বয়স বলে না। মনে হয় যে 18 থেকে 20 বছরের একটা লোক, তারপরে একটা লোক হেঁটে যাচ্ছে তার সাথে। তিনি কি করলেন, ভয়ে মানে মনে মনে ভয় পেয়েছেন, প্রকাশ না করে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। খালি মনে হয় তার পিছনে তাকানোর জন্য হয়তো ওয়েট করছিল তারা। সে খালি পিছনে তাকালো, আর তাকানোর সাথে সাথে সেই লোকগুলা 1 সেকেন্ডে পলকেই তার সামনে চলে আসলো রাসেল ভাই। এসে বললো যে লাশের খাটিয়া রেডি, কাফনের কাপড় রেডি, সুরমা রেডি, সব রেডি, আপনি খালি ওটিতে যান, দেখেন বাঁচাইতে পারেন কিনা। বললাম পেশেন্ট বাঁচবে না। তো সে উপর উঠলো, কারণ তার কথা হলো যে যদি এরকম পেশেন্ট বাঁচবে না এতই আগের থেকে সে যখন জানে, তাহলে আমাকে কেন ডেকে আনা হলো। তো জিনিসটাকে সে ওভারলুক করে ওটির দিকে গেলেন। ওটির দিকে যেতেই একটু আগে কিন্তু সে ওটির থেকে ইমার্জেন্সির দিকে গেছেন রাসেল ভাই। ওটিতে যাওয়ার পরে দেখেন যে প্রায় 20 থেকে 25 জন বোরকাওয়ালা মহিলা ওখানে বসে আছে মাটিতে, কালো বোরকাওয়ালা, চোখগুলা জল করছে, চোখগুলা দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার, জল করছে। মানে সে ওই মুহূর্তে তার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কোন দোয়া পড়বে, কোন দোয়া পড়লে তার জন্য সুবিধা, এই জিনিসগুলা চিন্তা করার আগেই ওটির রুমের দরজা খুলে একটা মহিলা তার সামনে আসলো। আসার পর বললো আসেন ভেতরে। সে ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর দেখলো একটা বডি তার ওটি টেবিলের পাশে। সে আগে বলিনি রাসেল ভাই, আমাদের তো ডাক্তাররা ওটিতে ঢুকে যায় না, স্টেরিলাইজ হয়, কাপড় চোপড় পরে তারপরে ভেতরে যায়। সে তার সব নিয়ম কানুন গুলো পালন করে ওটিতে ঢোকার পরে দেখলো যে ওটির টেবিলটা আছে, সেই টেবিলটার উপর একটা মানুষ পড়ে আছে। কিন্তু গঠনটা ঠিক এরকম যে ওই পাশে একটা নার্স দাঁড়ানো, যে নার্সটা তার পরিচিত, যে তার কাছে মনে হচ্ছে যে এই নার্সটা তো আমি রেগুলার, নার্সটাকে রেগুলারলি দেখে, এই নার্সটার নাম সাইয়েদা, রেগুলারলি দেখে। কিন্তু নার্সটার সাথে সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, যে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নার্স কোনো কথা বলছে না, এমন একটা ভাব যে নার্স তাকে চিনেই না। ডান পাশে দেখলো যে ওটির ডান পাশে অ্যাম্বু ব্যাগ, তারপরে আপনার অ্যাম্বু ব্যাগ মানে শ্বাসকষ্টের জন্য মুখে যেটা আমরা অপারেশনের সময় দিই, তারপরে আপনার ওই জাফর সাহেব জেনারেল অ্যানেস্থেসিওলজিস্ট জিএ যে করে, কারণ আগে সব কাজগুলো জিএতেই হতো। তো সে দাঁড়িয়ে আছে। এই লোকটার সাথেও সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কারণ তার সাথে যা ঘটছে সব অ্যাবনরমাল। যদি আই কন্ট্যাক্ট করে কোনোভাবে বের হওয়া যায়, পালিয়ে বের হয়ে যায় ওটি থেকে, কিন্তু কোনোভাবেই তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না ওই জাফর সাহেবের। ওই 2 জনকেই সে চেনে ওটিতে, আর কাউকেই কিন্তু চেনে না। পেশেন্ট তো রাসেল ভাই কি বলবো, পেশেন্টের গঠন এখন বলি যে ওটি যে অপারেশন যে টেবিলটা যেখানে বসে অপারেশন করা, যেখানে পেশেন্টকে রেখে অপারেশন করা হয়,
পুরা শরীরটা জুড়ে অপারেশন টেবিলটা পেশেন্টের জুড়ে আছে, আর যে পেশেন্টের যে মাথাটা, সেই মাথাটা নিয়ে দাঁড়িয়ে আছে সেই নার্স, সে দাঁড়িয়ে আছে। পেশেন্টের মাথা থেকে চোখগুলা টপ মানে নর্মাল অবস্থায় টপ টপ মানে চোখগুলা নড়ছে বোঝা যাচ্ছে, আর পাগুলা সব আলাদা আলাদা, পাগুলা সব আলাদা পড়ে আছে। তো এই অবস্থায় আপনি কি করবেন রাসেল ভাই? আপনি একজন সার্জন হলে আপনি কিছু ডিসাইড করতে পারবেন না? আমার রিপোর্ট আছে না, আমার পেশেন্ট বেডে ছিল না, ইমার্জেন্সি অবস্থা থেকে নিচে থেকে কোনো রিপোর্ট এসছে না, পেশেন্টের কোনো আলাদা করে আমি কি অপারেশন করবো এই পেশেন্টের? একদম সেটাই। সে দুইজনকে অনেকবার আঙ্গুল দিয়ে গুতা দেয়, কথা বলা মানে একটা মূর্তি মাথা ধরে আছে। সে অনেকবার চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলে না। সে ওখানে কি করবে, কিচ্ছু করার নাই। হঠাৎ করে এরকম 10-15 মিনিট তার শরীর থেকে ঘাম ঝরছে। 10-15 মিনিট পরে ওটির দরজা খুলে ওই 4 জন লোক আসলো, এবং আসার সময় পুরো দরজাটা খুলে ওপেন ভাবে লাশের খাটিয়াটা নিচ দিয়ে ধরে হাত দিয়ে ধরে নিয়ে আসছে, কাঁধের উপরে না, হাত দিয়ে ধরে লাশের খাটিয়াটা ঠিক যেখানে অপারেটিং টেবিলটা আছে তার থেকে 3 ফিট দূরে রাখা হলো। এবং যে 4 জন লোক তারা কোনায় গিয়ে দাঁড়ালো এবং বললো আপনি করেন যা যা করার করেন। সে ভাবলো যে যাক কিছুটা হলো চেষ্টা করি, যেহেতু ওনারা আমাকে এরকম ভাবে ফোর্স করছে আর আমার কিছু করার নাই, যদি আমি কিছু না করি আমাকে ক্ষতিও করতে পারে, কারণ আমার সাথে যা হচ্ছে সব নর্মাল, কিচ্ছু নর্মাল না। আমি স্বপ্নেও নাই, কিন্তু আমি জীবিতও নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জীবিত মানুষজন হয়তো এগুলি কেউ প্রত্যক্ষ করেন না। সে কি করলো, পাটা উঠালো, পাটা স্টিচ করার চেষ্টা করলো, ডান পা উঠানো স্টিচ করার চেষ্টা করলো, বাম পা উঠানো স্টিচ করার চেষ্টা করলো। আর এই দিক থেকে মাথার থেকে ওই মাথার মধ্যে যে তাকালেই দেখা যায় যে চোখটা টুকটুক করে নড়ছে। দেখলো যে তার যে অ্যাসিস্ট্যান্টের পাশে যে জাফর সাহেব, সে কি করলো, ল্যাম্বু ব্যাগ নিয়ে এসে সে মুখের মাস্কটা মুখের মধ্যে দিয়ে দিল, আউট অফ নোওয়্যার, কোন রিজন ছাড়া। গলা তো রাসেল ভাই বডি থেকে আলাদা, ওই মুখের মধ্যে মাছ দিলে কি হবে, সেটাই সব ওলট পালট রাসেল ভাই। কিছুক্ষণ পর যে আমি কোন রকমে পাটা স্টিচ করলাম, কিছুক্ষণ পর একটা সাউন্ড আসলো, এরকম কুক একটা সাউন্ড টাইপের, যে শরীর থেকে মনে হয় কিছু একটা বেরিয়ে গেল, মানে দমটা এখনই ছেড়ে দিল। আমার যতক্ষণ আমি আপনাকে ঘটনা বললাম রাসেল ভাই, ততক্ষণ ওই ডেড বডিটার চেস্ট এক্সপ্যানশন হচ্ছে, চেস্টটা বোঝা যাচ্ছিল যে শ্বাস নিচ্ছে বন্ধ করছে, মাথা কিন্তু শরীর থেকে আলাদা রাসেল ভাই। আমি আবারও বলি, পরে লাস্ট মোমেন্টে বোঝা যাচ্ছিল যে আপনার বডিটার ভেতরে কোনো ধরনের মানে নড়ছে না এখন আর, মানে মনে হচ্ছে যে আসলে এখন দমটা চলে গেল। তখন ওই লোকগুলো বলে কি দম গেছে? তো উনি আর কিছু বলার আগেই বলে যে সরেন এখান থেকে, তো তাকে সরিয়ে দিল। সোর্স কোথা থেকে রাসেল ভাই জানি না, খাটিটা পাশে নিয়ে আসার পরে ওই জায়গায় সবাই তাকে গোসল করানো স্টার্ট করলো। আচ্ছা, তারা নিজেরাই মাথাটা স্টিচ করলো, এবং সোর্স কোথা থেকে আমি তো প্রত্যক্ষ করি না, আমি হয়তো মরেই যেতাম রাসেল ভাইটা দেখলে। উনি কিভাবে বেঁচে আছেন আমাকে শেয়ার করলো। উনি বলছে যে আমি দেখলাম মাথাটা স্টিচ করার পরে মাথাটা আমারই নার্স ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো, যার সাথে উনি রেগুলার কাজ করেন, ওরা ধরে আছে। এবং ওই 4 জন, কারণ মাথাটা তো রাসেল ভাই জায়গা নাই ওইখানে মাথাটা রাখার, মাথাটা ঝুলে থাকবে, মাথাটা ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো। গোসল করানোর পরে রাসেল ভাই ওই গোসল করানোর সময় যে সূরা এই দোয়া গুলা পড়ছিল সেগুলো সব তার কানে আসছে, কিন্তু কি পড়ছে সেটা বোঝা যাচ্ছে না। যখন পুরো বডিটা গোসল করানো শেষ হলো, এত সুগন্ধ রাসেল ভাই বডি থেকে আসতে থাকলো। পরে বডিটা শুকিয়ে আপনার কপালে আল্লাহু, বুকের মধ্যে চেস্টে লেখা হলো, কিছু জিনিস লেখা হলো, সে বললো কিছু জিনিস লেখা হয়েছে। পরে কাফনের কাপড়টি সুন্দর করে মোড়ানো হলো, এবং মোড়ানোর পর মনে হলো লাশটার হাইট কমপক্ষে 8 ফিট। আচ্ছা, এবং পুরো লাশের খাটিয়াটা এতই বড় রাসেল ভাই, সাধারণ মানুষের লাশের খাটিয়া খুব ছোট হয়, এত বড় না, কিন্তু এটা অনেক বড় খাটিয়া, মনে হয় মাপ দিয়ে আগের থেকে খাটিয়া বানানো হয়েছে। তো লাশের খাটিয়াটা যখন লাশে নামলো, তারা কালিমা পড়তে আস্তে আস্তে বেরিয়ে গেল। আসলে ওনার সাথে যে লোক দুজন ছিল যাদেরকে উনি চিনেন, তারাও বের হয়ে গেল। তারা বুঝতে বাকি নাই যে দে ওয়ার পজেসড অর সামথিং। সে দরজাটা খুললে মানে কিছুক্ষণ সে মানে চিন্তা করলো তখন আমার সাথে কি হলো, আসলে চিন্তা করারও কোনো উপায় নেই। দরজাটা খুলে দৌড়ে দেখতে গেল যে তারা কোথায়, কিন্তু আশেপাশে কোনো চিহ্ন দেখা গেল না, কাউকে দেখা গেল না। ওই 2 জন লোক, যে মহিলাটা নার্সটা আর যে জিএর লোকটা, সে বসে পড়ে আছে। অনেকক্ষণ তাদেরকে ধাক্কায় উঠানোর পরে তারা বলল যে আমাদেরকে 2 জন লোক খুব জোর করে 1 গ্লাস পানি খাওয়ায়, এরপর থেকে আমাদের আর কিছু মনে নাই। বলে এতক্ষণ কি হয়েছে না হয়েছে তোমাদের কিচ্ছু মনে নাই? বলে আমরা জানি না কি হয়েছে, আমরা এখানে পড়ে আছি, এখানে আমাদের ঘুম ভাঙছে।
এরপরে রাসেল ভাই তার কিছু আপনি কিছু বলতেন রাসেল ভাই, আপনি কোনো সলিউশন? আমার কাছে আসলে কোনো সলিউশন নাই আসলে। আমি সেও আজ পর্যন্ত এটা সলিউশন খোঁজে নাই। একটা জিনিস হতে পারে যে উনি পুরো জিনিসটা যেটা উনিও ভেবেছিলেন যে উনি হয়তো ঘুমের মধ্যে দেখছেন, বাট উনি তো বাসা থেকে এসেছেন, আবার বাসাতেই ফিরে গেছেন। বলে আমি যদি ঘুমে জানতাম, নর্মালি আমি খুব বাজে স্বপ্ন দেখি, নর্মালি আমি বসে বলছে যে ওনার বাসা থেকে পড়ে গেছি। আসলে ওনার বাসা থেকে যে রিক্সাওয়ালা যিনি নিয়ে গেছেন তখন থেকে কিন্তু ঝামেলা শুরু তখন থেকে রিক্সা থেকে মানে রিক্সাওয়ালা তো আমার কাছে এক্স্যাক্টলি মানে ওনাদেরই একজন রিক্সাওয়ালা আসলে কোনো সাধারণ বলে যে এরকম ভাবে রিক্সা চালানোর কথাও না। আর আমি যখন স্বপ্ন দেখি আমার কাছে মনে হয় স্বপ্নতে খুব খারাপ জিনিস সবার সাথে আমি বেডে, কিন্তু আমার সাথে সব খারাপই হচ্ছে, ভালো কিছুই হচ্ছে না। হয়তো ডাক্তার মানুষ দেখে দুইটা কষ্ট ভয়ের জিনিসগুলো আমি মানে হয়তো বা সহ্য করতে পেরেছি, সাধারণের সহ্য করা ওইটা আমার মানে সম্ভব না। আসলে এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। আমি শিওর যে আপনাদের কাছে এরকম ঘটনা আমি যদি চাই তাহলে আপনারা আরো দিতে পারবেন। একটা অডিও ক্লিপ তো আছেই, সাথে আমার সাথে এই মুহূর্তে আছেন ডক্টর আলিফ। আমরা এইবার সেই ঘটনাটায় যাব। আলিফ, কার ঘটনা আপনি শোনাবেন? আপনার সঙ্গে আরো একজন আসার কথা ছিল, উনি আজকে আসেননি। আমি বলছিলাম যে আজকে আমাদের গেস্ট মাত্র 2 জন, বাকিরা আসতে পারেনি। আচ্ছা, আপনার নামটা মানে ওনার নামটা তো আমরা বলতে পারবো না, বাট কি হয়েছিল একটু বলবেন আমাকে? আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, আমি আসলে কিভাবে আসলে শেয়ার করব জিনিসটা, এটা আমি যখন আপুকে পাই আর কি আমার চেম্বারে, তো আপু হঠাৎ করে মানুষ, আমি যতদূর জানি রিনাউন তাকে অনেকেই চেনে আর কি। রাসেল ভাই আসলে মানুষটা কেউ না, আমি আপনাকে একদম পরিষ্কার করে বলে দিচ্ছি। তাহলে যেহেতু আমি ওনার সম্বন্ধে কিছু বলতে পারছি না, তাহলে মানুষটা রাসেল ভাই কেউ না। সেটাই। তো আসলে আপু আসার কথা ছিল আজকে আমার সাথে, আমি তাকে 1 মাস আগেই জানিয়েছিলাম, কিন্তু আপুর রিসেন্ট কিছু ইনসিডেন্টের কারণে উনি আজকে আসতে পারেন নাই। কিন্তু রাসেল ভাই মাঝে মাঝে অনেক কথা, অনেক ঘটনা শেয়ার করি, এখানে এসে শেয়ার করি, কারোর কাছ থেকে কালেক্ট করি, কিছু ভালো লাগে কিছু খারাপ লাগে, কিন্তু আপুর ঘটনাটা আসলে আর শেয়ার করার মতো শক্তি নাই। কিন্তু রাসেল ভাই রেকর্ড নিয়ে আসি, আপনাকে দিলাম রেকর্ডিংটা। আচ্ছা, কেন উনি আসতে পারলেন না? বা রাসেল ভাই সেই জন্য উনি একটা মেসেজ পাঠিয়েছে, আমি একটু পড়ি রাসেল ভাইয়ের মেসেজটা। এখানে লেখা আছে, আসসালামু আলাইকুম আলিফ ভাই আর রাসেল ভাই, আমার স্টোরিটা শেয়ার করার আগে বা পরে কাইন্ডলি এই টেক্সটটা লিসেনারদের একটু শেয়ার করবেন। ভাই, I am extremely sorry for not being able to attend the studio tonight. Thank you for sharing one of my many stories. এটা রাসেল ভাই তার স্টোরির কিছু অংশ, কোন একটা স্টোরি আর কি, যা কারণে এসএমএসটা লিখছি যে যখন থেকে ভূত এফএম শুনছি I am feeling one of many around my room. আর আলিফ ভাইয়া, I am hearing my name being called. কেউ একজন, উনি অনেককে ফিল করেন তার ঘরের মধ্যে, এবং কেউ একজন রাইট নাও তো না, এখন ডাকছে। আর আমার হঠাৎ চেস্ট পেইন বেড়ে নোজ ব্লিড করা শুরু হলো, এটা একটা প্রবলেমের মধ্যে একটা। এবং আজকেও নিশ্চয়ই ওইরকম একটা কোনো কারণের জন্য উনি এখানে আসতে পারেননি, এবং ওনার আসার ইচ্ছা ছিল। এবং 100%। এবং থ্যাংক ইউ আলিফ, লাস্ট মোমেন্টে আপনি রেকর্ডটা করেছেন, এবং রেকর্ডের ঠিক ওইরকম প্রস্তুতি কোনো কিছু ছিল না, বাট আপনারা শুনলে বুঝবেন, বাকিটা আলিফ ঘটনায় বলে দিবে। তো ফার্স্ট পার্টটা একটু আলিফ আপনার কাছ থেকে শুনি, তারপরে আমরা। জি আসলে আমি যখন আপুকে ডেকে ওনার কাছে ঘটনা শুনলাম, তখন আপু আমার ক্লিনিকে এসে মোটামুটি অনেক কিছু বলেছে রাসেল ভাই, আমি আসলে কিছু রিকল করতে পারি নাই, এত কিছু জয়েন। তো আমি আপুকে বললাম, আপু আপনি আমার সাথে রেডিও ফুটেজে যাবেন, আমি ইনশাল্লাহ আগামী মাসের 3 ফেব্রুয়ারি রেডিও ফুটেজে যাচ্ছি। এটা গত মাসে, এবং অনেকদিন আগে, এবং আমি আপনার সাথে রাসেল ভাই এসএমএস করে জানিয়েছিলাম। তো আপু বললেন ঠিক আছে ভাইয়া, আমি ইনশাআল্লাহ 3 ফেব্রুয়ারি কোনো প্রোগ্রাম রাখবো না। তো উনি তো নর্মালি বিজি থাকে রাসেল ভাই, তো এই বিজনেসের ফাঁকে এই মধ্যে একটা ঘটনা ঘটে যায় তার সাথে। যেদিন তিনি আমার কাছে ঘটনা শেয়ার করে, তার জীবনের সব ঘটনা মোটামুটি 50% বেশি শেয়ার করে, তার পরের দিনই রাসেল ভাই তার বাসাতে হঠাৎ করে তার মার সাথে একটু কথা কাটাকাটি শুরু হয়, নর্মাল থেকে একটু বেশি, একটু abnormal ভাবে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি তো রাসেল ভাই ন্যাচারালি অনেকেরই হয়, ওনারও হয়েছে আগে, কিন্তু হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যাব প্ল্যানটা তার একদম হঠাৎ। সে বাসার ড্রেস পরে ব্যাগ ট্যাগ গুছিয়ে বাইরে চলে যাচ্ছে, এরকম অবস্থা। তো তার মা জিজ্ঞেস করে, তুই কোথায় যাচ্ছিস? ব্যাগ ট্যাগ গুছিয়ে ঘরের ড্রেস পরে কই যাচ্ছিস? তখন তার মাথায় আসে আসলে আমি কোথায় যাচ্ছি। তো সে আর কিছু না জিজ্ঞেস করে বাসার ছাদের উপরে, বাসার ছাদে সে নর্মালি রাসেল ভাই যান না,
ওইটা জোহরের ওয়াক্ত, খুব যে হন্টেড টাইম বা কিছু রাত অনেক গভীর রাত, সেটাই অনেকে মনে করেন, বাট অত ভয়ঙ্কর না। এবং তার চুল এত বড় কোমর ছাড়িয়ে যায়, তো যার কারণে সে এতটা মুভ করেন না। তো এগুলি সামনে আপনারা স্টোরিতে শুনবেন। তো আমি যতটুকু জানি, ওনার যতটুকু উনি আমাকে আজকে বলেছেন, যে যখন উনি ওই উপরে বসে সিঁড়ির কামরাতে, মানে ছাদে যাওয়া ওই গেটটা লাগানো, তো সিঁড়ির কামরাতে ওই বিল্ডিং এ আমার একটা ঘটনা আছে কি রাসেল ভাই, 2-3টা অ্যাটেম্প্ট নেওয়া ঘটনা আছে, যার ফলে বাসার ছাদটা অলওয়েজ বন্ধ থাকে। লোকজন ফিজিক্যালি যেন লোকজন ছাদে উঠতে না পারে পারমিশন ছাড়া, সেজন্য গেটটা বন্ধ থাকে। তো গেটের সামনে 2-3টা স্টেপ নিচেই সে সিঁড়িতে বসেছিল। এমন সময় রাসেল ভাই সে গান শুনছিল, 2টা ইয়ারফোন কানের মধ্যে ছিল, গান শুনছিল আর কিছু ছবি স্লাইড করে দেখছিল। এমন সময় তার ছোট ভাই নিচ থেকে এসে তার হাত ধরে এবং হাত ধরে ঘাড় ধরে নিচে নামিয়ে দেয়। হ্যাচকা ধরে টান দেওয়া হয় না, ঠিক ওরকম ভাবে নিচে নামিয়ে নেয়। তো সে বলছে যে আমাকে ছাড়ো ভাই, আমি যাচ্ছি। কিন্তু তার এই নর্মাল আচরণও তার ভাই সহ্য করতে পারছিল না। কন্ডিশনটা এরকম যে নর্মাল আচরণটা তো সে তার ভাই সহ্য করতে পারছিল না, যে খুব জোরে টানছিল। তো তার কাছে জিনিসটা নর্মাল এই জিনিসটা চিন্তা করার আগে সে একটা চিৎকার দেয়। তো সর্বপ্রথম 5তলায় ওই বিল্ডিং এর 5তলার যে আন্টি, সে এগিয়ে আসে এবং তাকে জোর করে ওই ফাইট থেকে ছাড়িয়ে নেয়। তো হাতের মধ্যে একটা দাগ পায় এবং ঘাড়ের মধ্যে একটা দাগ বসে। তো ঘাড়টা তো রাস্তা হয়ে ইমিডিয়েটলি দেখা যাচ্ছে না, হাতেরটা দেখা যাচ্ছে। সে কি করলো, একটা টেনশন নিয়ে স্টেশনে চলে গেল, পুলিশ স্টেশনে। ওখানে যে রিপোর্ট লিখবে, তখন তার মাথায় আস্তে আস্তে জিনিসটা আসতে থাকে যে আমার ভাই যে আমাকে হাত ধরলো, এর মধ্যে 3টা আঙ্গুলের ছাপ, 5টা আঙ্গুলের ছাপ না কেন, যত জোরে চাপ দিয়েছে, আমি এত ব্যথা পেয়েছি যে 3টা আঙ্গুলের ছাপ তো হওয়ার কথা না। তাহলে দিস ইজ সামথিং রং। আমি এটা ওইখানে কি বলবো, তো কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে যখন ওইখানে একজন মহিলা পুলিশ ছিলেন, তুমি বললেন যে যেটা আপনাদের ফ্যামিলির ঘটনা, এটা আপনারা একটু চিন্তা করেন, এখানে জিনিসটা শেয়ার করার না থেকে। তো বলছে যে আমি আপনাকে নামাই দিব। তখন পুলিশের লোকজন বলতেছে যে না, আমাকে নামাতে হবে না। তো সে নিজেই রিক্সা দিয়ে বাসায় চলে আসে। এইটা ছিল রাসেল ভাই ঘটনা। এরপর থেকে সে আর কোন ধরনের যোগাযোগ আমার সাথে করার চেষ্টা করলেও আমি আসলে ফোন রিসিভ করতে পারিনি, তার কিছু ব্যস্ততার কারণে। সে এইটাই বলতে চাইছিল যে আমি হয়তো আসতে পারবো না, আপনার ঘটনা শেয়ার করার পর থেকে এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে। এটা রীতিমতো প্রতিদিন রাসেল ভাই, একের পর রাসেল ভাই রেকর্ডিংটা আছি। তো আমরা ঘটনায় যাই, বাকিটা আবার আলিফ যদি আবার কোনো কিছু ক্লারিফাই করা লাগে তাহলে সেটা করবেন। এবং তারপর আলিফের আরো একটা ঘটনা রয়েছে, এটা একটা লম্বা স্টোরি, আপনারা শোনেন আগে। উনি যেভাবে বলার সেভাবে বলেছেন এবং উনি ওই সময় পজেস ছিলেন। রাসেল ভাই ওই পজেস মানে কি, তার সাথে সবসময় ওই জিনিসটা থাকে। সো আপনাদের একটু কষ্ট করে পুরো জিনিসটা একটু বুঝে নিতে হবে। চলুন আমরা শুনি তার ঘটনাটি। আমি লামাটিয়া থাকতাম, তখন আমার বয়স হচ্ছে 12। আচ্ছা। ওই বাসাটা ভালো ছিল নাকি না জানি না, কিন্তু বাসাটার একটু সবাই বলতো যে ওটা ওয়াজ হসপিটাল এর আগে, আর আমি যে রুমটা থাকতাম ওটা মর্গ ছিল। তো ওই কর্নার আমার রুমের অনেক বড়, মানে পুরোনো বাসা অনেক বড় থাকে না, তো পিছনেই অনেক বড় একটা বারান্দা আর দারোয়ানদের একটা রুম ছিল। সেই দারোয়ানদের রুমে 3টা দারোয়ান সুইসাইড করেছে, এটা আমরা জানতাম না। মানে 2টা দারোয়ান আর একটা দারোয়ানের ওয়াইফ। তা আমার আপুর বিয়ে হয়ে যাওয়ার পর আমি তো একাই থাকতাম ওই ঘরে। তো তখনই আমি মানে প্রায় খেয়াল করতাম, মানে মনে হতো যে আমি এই পাশে শুয়ে থাকছি, আমার এখানে কেউ ব্রিথ করছে। ওটা তো আপনি বুঝতে পারেন, ফ্যানের বাতাস আর ওটার বাতাস। আমার চুল তো পুরো হাঁটুর নিচ পর্যন্ত ছিল। ঘরটা হলো গিয়ে 2013। এটা হচ্ছে আমি বসতে চাচ্ছিলাম না, একজন দাদু রাখি আমরা তাকে, সে একটা আমল করেছিলেন, আমি জানি না আমলটার নাম কি। এটা বোধহয় আপনার মাটির ভিতরে এরকম জায়গা করে সে ওখানে ছিলেন, আর ওখানে কোনো একটা আমল করেছিলেন, and he got some powers, মানে যেটা সে বলে। তো ওখানে আমি তখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে, আমার ফ্রেন্ডের বাসা। তো হঠাৎ করে আমার ফ্রেন্ডের ছোট বোনকে ফোন করে বলছে যে একটু আসো, লাঞ্চ করে যাও। তো আমি বললাম যে আচ্ছা হ্যাঁ, আমার ঠিক আছে 5:30টায় পরে ক্লাস, তো 3 ঘন্টা ক্যান্টিনে বসে কি করবো। তো বললাম আচ্ছা ঠিক আছে, 5 মিনিট লাগে যেতে। গেলাম, তো গিয়ে দেখি দাদু, তো সালাম করলাম, খেতে বসছে, ঠিক আছে খেলাম। আমাকে একটা শুকনা করে একটা ছেলে দেখলাম। তো আমাকে বলে, প্রথমেই জিজ্ঞেস করেছে যে জন্ম তারিখ কবে। আমি বললাম, তো বলো তুলার শেষ কি, তো বলে হাত রাখো। আমি হাতটা রাখলাম এভাবে। সে কি বললো আমি জানি না আলিফ, আমি মানে
আমি কসম কাটবো না, কিন্তু মানে আপনি যদি বিশ্বাস করেন আমাকে, আমি চাই না, আমার পুরো মনে হলো কি আমাকে একটা পুরোটা ফোর্স এবং টেনে তার কাছে নিয়ে গেল। আচ্ছা তো ওটাতেই আমার একটু মানে কেমন জানি লেগেছে। তো আমি যেহেতু আমি জানি যে আমার ফ্যামিলিতে অলরেডি কিছু এরকম স্টোরিজ আমি শুনেছি, আমার কাজিনকে নিয়ে যাওয়া বা আমার বাবা বা আমার দাদির সাথে থাকা কিছু কিছু স্টোরিজ আমাদের জানা আছে। তো ওগুলো জেনে আমি খুব একটা ইন্টারেস্ট দেখালাম না। আমি তাড়াতাড়ি করে চলে গিয়ে আমি চুল টুল বেঁধে পুরোপুরি কভার করে ফেললাম। মানে আমার চুলটা যেহেতু বড়, আর আমি তাড়াতাড়ি মুখ টুল কভার করে ফেললাম। আর আমি তখন বললাম, নামটা যেন নাই করি, আমি তখন ওকে বললাম যে আপু আমি যেটাই করছো আমি বসবো না, কারণ রাশি বা কিছু এটা আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলিতে আছে আমি জানি, কারণ আমার দাদির সাথে ছিলেন ভালো, যেটার জন্য আমার বাবা অনেকগুলো জায়গায়, যেখানে আমার বাবার কিন্তু ডেথ সার্টিফিকেট সাইন হয়ে গিয়েছিল 1994 একটা অ্যাক্সিডেন্টে, আমি জায়গা উল্লেখ করছি না, কিন্তু একটা হসপিটালে তার ডেথ মানে লিখে দিয়েছে যে হি ইজ ডেড। পরে ওখানে যখন ইয়ে করা হলো তখন দেখা গেল যে না, ব্যাপারটা তা না, হি ওয়াজ মানে হি হ্যাড ম্যাসিভ ইন্টারনাল ব্লিডিং, এন্ড ওই ইন্টারনাল ব্লিডিং এ তারপর তাকে স্পেশাল যে সেই সার্ভিস গুলো সে পান সেভাবে করে তাকে ঢাকায় নিয়ে আসা হলো। তারপরে তার কিন্তু মাথায় 3টা বুলেটের আঘাত আছে ডিফারেন্ট ইয়ারে। তো সেই হিসেবে অবশ্যই আমার দাদির দোয়া তো আছেই, আর কিছু না কিছু, কারণ বাবার এখানে আমরা একটা খামচি পেয়েছিলাম 3টা আঙ্গুলে। তো বাবাকে যখন জিজ্ঞেস করা হলো এখানে আর এখানে আপনাকে আমি যদি বাঁচাতে যাই তখন আপনাকে ধরতে গেলে যেমন হবে টানটা ঠিক ওরকমটা, আর এখান থেকে হাতটা ধরতে গেলে যেমন হবে সেরকমটা। তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওয়াশরুমে, মোংলাতে ওয়াশরুমে, একটা কারেন্ট ছিল না। তো বাবার কথা ছিল যে 94-এ, তখন I was 3 years old, I was too young to understand. তো বাবা বলছে যে পরে যখন আমরা এখন যখন বাবাকে জিজ্ঞেস করি মাঝে মাঝে, বাবা বলে যে না ওটা তারের এটা, বা ওখানে ওয়াশরুমের কোনো একটা কিছু অ্যাপ্লায়েন্সে। পরে আমি চিন্তা করে দেখলাম যে না, তাহলে তো অন্যভাবে কাটবে। আপনাকে বাঁচাতে গেলে আমি যদি মানে স্ক্র্যাচটা যেভাবে হবে ওরকম তো হবে না। একটা খামচি আপনাকে যদি আমি ধরতে যাই, আমার নখ যদি বড় থাকে একটা স্ক্র্যাচ করবে না, ঠিক ওরকম স্ক্র্যাচ আপনাকে আমি বাঁচাতে গেলে যেমন হবে। কিন্তু বাঁচাতে পারে না, সে পড়ে গেছে। কিন্তু সে পড়ে গেছে অলরেডি, তার অলরেডি তারই হয়েছিল, আর তার অলরেডি ডেথ সার্টিফিকেটও সাইন হয়ে গেছে। কিন্তু পরে যখন ওখানে অনেক ইয়ে করা হলো, পরে দেখা গেল যে না, পালস আছে, যে ডক্টরটা ছিল হি ওয়াজ রং, তারপর তাকে স্পেশাল পারমিশনে ঢাকায় আনা হলো, সিএমএইচে নিয়ে যাওয়া হলো। তো ওখান থেকে তো আমরা হালকা পাতলা আমরা সবাই জানি যে আমাদের যেরকম বাসায় অনেক উল্টাপাল্টা জিনিস হয়, মা হয়তো চাবি এখানে রেখে গেছে, কন্টিনিউয়াসলি খুঁজছি, হ্যাঁ খুঁজতে থাকি, রুমে খুঁজতে থাকি, পাচ্ছি না, যেখানে খুঁজেছি 10 বার সেখানেই আছে চাবিটা। তো আবার আমি আর মা আবার যোগ করি যে দেখো বাবার জিন দুষ্টামি করে, মানে দুষ্টামি করেই বলি যে দেখো বাবার জিনটা দুষ্টামি করলো। তো যেটা বলছিলাম যে আমার উপরে যেটা, আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমি এটা একটু বেশি ফিল করা শুরু করি আস্তে আস্তে, কিন্তু ওটা ভালো ছিল না, কারণ ওটা আমাকে হার্ম আছে কি, আই থিঙ্ক সো। জি, এই যে আমি বের হই, আমার কোনো সময় ভাইয়া আমার বিফোর ক্লাস 7 আল্লাহর রহমতে আমার মানে কেউ বলতো, আমাকে কম্পিউটার রাখতো সবাই, আমাকে আমার সবার জন্মদিন থেকে শুরু করে যে কোনো কিছু আমার একবার শুনলে আমার মনে থাকতো। তো আমার যেটা হলো ক্লাস 7-এ, আমি নাম নিব না, আমাদেরই খুব কাছের একজন হঠাৎ করে আমাকে বললো যে ও তো আমাকে কম্পিউটার রাখতো, আমার একজন গুরু আমাকে বলতো কম্পিউটার। আসলে আমি চাইছিলাম, আমার স্কুলেও আমি একবার হলে আমার হয়ে যেত, আমি যে এক্সট্রা কারিকুলামে ছিলাম, স্কুলের সবগুলো টিমে ছিলাম, আমি এক্সট্রা যা যা করছি কালচারাল লাইনে তাতেও সব কিছুতেই ছিলাম। আমি একবার দেখলে আমার ওটা মানে পুরো একদম মানে যেটাকে আমার ফটোকপি বলে জেরক্স হয়ে যেত, মানে আমি আমারটাও পারতাম, বড়দেরটাও পারতাম, ছোটদেরটাও পারতাম। তো ওটা আমার ক্লাস 7-এ হঠাৎ করে জ্বর, প্রথমে প্যারাটাইফয়েড, তারপর টাইফয়েড, তারপর নোজ ব্লিড। কি হলো কেউ ডিটেক্ট করতে পারছে না, কন্টিনিউয়াস ব্লিডিং, আর ব্যাক ফ্লো করে আমার মুখ থেকে আসতো।
গড় গড় করে। তো আমি যে স্কুলে পড়ি ইটস ওয়ান অফ দ্য টপ স্কুল বাংলাদেশে, মানে 3টা বা 5টা স্কুলের বলে। তো যখন মা গিয়ে বললো যে ও বোধ হয় মানে আমি 11টা সাবজেক্ট নিয়েছিলাম ওগুলো বলছিলাম, তো মা বললো যে ও বোধহয় 11টা কেউ বোধহয় 6টা তো মিনিমাম ছিল, আমাদের এক সিটিং এ দিতে হবে। মা বললো যে ও পারবে না, কিন্তু আমার স্কুলের টিচার বললেন যে না, ও যদি একটা সাবজেক্টও দেয় ও আমাদের স্কুল থেকেই দিবে। না, ওটা আমার ছিল সবসময়, আমি জানি না কেন। হয়তো ওই একটা হয়তো টিচারদের কোনো একটা আদর বা একটা ছোটবেলা থেকেই করেছে। আই ওয়াজ দ্য অনলি স্টুডেন্ট যে ক্লাস 3 থেকে 12 পর্যন্ত স্ট্রেট প্রিফেক্টশিপ পেয়েছি আমার স্কুলে। তো ওগুলো নিয়ে আমি খুব মানে ভিতরে ভিতরে ভালো লাগতো। আমার মা দেখাতো না, আমি কিন্তু আমার এই সার্কেলে আমি সব থেকে ছোট সবার মধ্যে সিনিয়র গ্রুপে নামতাম। তো এটা নিয়েও অনেক একটা হতো, এখনো হয়। তো মা তো এখন জানি না যে আমি এই লাইনে থাকি, আমার মা চান এখন আমি পড়াশোনা করি বা কিছু করি। আর যেটা করে ফিরে আসে যে আমার প্রথম আমি ফিল করি হচ্ছে লালমাটিয়ার বাসে, যখন 12 বছর বোনের বিয়ে হয়ে যায়, তারপর পরই প্রেজেন্স ফিল করতাম, স্ট্রং একটা প্রেজেন্স। আমাদের স্টাডি রুম ছিল একটা, ওই স্টাডি রুমটাই হচ্ছে ওই যে দারোয়ানদের রুমটা, ওইদিকে ওখানটায় মা নামাজ পড়তেন বা আমরা মানে তখন তো শিখছি, মানে অতটা প্রপার পারি না, ভুল হতো দেখে মা বলতো যে পড়ো, আমি দেখি। তো ওই রুমটাতে কোনো না কোনো একটা ঝামেলা ছিল। যে রুমটা স্টাডি রুম ছিল, যে দারোয়ানদের রুমটা, ওই কর্নারটা একটু খারাপ ছিল লালমাটিয়ার বাসায়। ওই বাসাটা থেকে শুরু। তারপর যেটা হচ্ছে গুলশানের কথা যেটা বলছি, যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে আমি সাইকোলজিতেই পড়ছিলাম। আর যেহেতু এগুলো নিয়ে আমি একটু ঘাটাঘাটি হয়েছি, কারণ তখন যে অ্যারাইভালস বলে একটা বের হয়েছিল, তা আমার একটু পড়ার আর রিসার্চ করার অভ্যাস একটু বেশি। তো আমি একটু পড়তে পড়তে যখন দেখি কোয়েশ্চেন চলে আসে, তখন আমি আবার একটু ব্যাক অফ করি, মানে রিলিজিয়ন নিয়ে যেটা সত্যি কথা বলতে, তখন আমি রিলিজিয়নকে আমি কোয়েশ্চেন করি না। হয়তো আমি অন্য রিলিজিয়নের ব্যাপারে জানি টু গেইন নলেজ, বাট নট ফর আদার রিজন। তো আমি হালকা পাতলা about kufri, about black magic and how to harm others and how to not harm others, এগুলোর ব্যাপারে যখন রিসার্চ করা স্টার্ট করলাম, তখন দেখলাম একটা পর্যায়ে গিয়ে অনেক কিছু আমার সাথে মেলে। তো মা যখন ডক্টরদের কাছে কোনো হেল্প পেলেন না, তখন কারণ আমার কটরাইজেশন আমার অলওয়েজ আগে করতে হয়েছে, কারণ আমি যখন মক এক্সাম দিই আমার এক হাত দিয়ে আমি টিস্যু দিয়ে নাক মুছি আর এক হাত দিয়ে দেখি। তো এটা আমি না হলে ঠিক আছে, আমার আশেপাশে আমার ফ্রেন্ডদের তো খারাপ লাগছে, বা আমার মানে যারা আমার ব্যাচমেট হয়তো দেখছে যে আমার কন্টিনিউয়াসলি নাক থেকে ব্লাড আসতেছে আর আমি মুছতেছি আর নিতেছি। তো সেই বছরই আনফর্চুনেটলি আমার নানু মারা যান, আমার প্রথম ফ্যামিলিতে। তো নানু তখন, আমার মামাতো বোনটাও খুব অসুস্থ। তো তখন শুধু আমার লাস্ট কথাই ছিল, আমি কোচিং করে নানু বাসায় যাইতো, শুধু হাত দিয়ে বলছিল যে এত অসুখ। আর আমার নানু অনেক রিলিজিয়াস ছিলেন, অনেক নামাজি ছিলেন, কিন্তু সে কেন জানি আমার এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিটা সাপোর্ট করতো, আমি জানি না। সে নর্মালি দেখা যায় যে মুরব্বীরা কিন্তু করেন না, বা তারা হয়তো একটা টাইমে, যেরকম আমি কিন্তু লেফটি, আমাকে সে জোর করে রাইট হ্যান্ডে এনেছে, কিন্তু আমার এটা সে খুব সাপোর্ট করতো। ঈদ হলেই বা কোনো একটা করে জিজ্ঞেস করতো কোন চ্যানেলে দেখাবে, ওগুলো সে লিখে রাখতো, সেই টাইমলি সে দেখতো। তো মক মেতে এক্সাম, তো মার্চে নানু চলে গেল। তো ওইটা আমার ফ্যামিলিতে ফার্স্ট, মানে আমার ফার্স্ট দেখা চলে যাওয়ার কারণ। তো তার লাস্ট কথা আমাকে ছিল যে শুধু আমি আমার এখনো মনে আছে ইকোনমিক্স কোচিং করে গিয়েছিলাম, শুধু মাথা থেকে হাত দিয়ে পিঠ পর্যন্ত আমার যেখানে স্পাইনাল কর্ডের ইনজুরি, ওখানে তখন আমি কিন্তু ইনজুরিটা বুঝি নেই, শুধু হাত দিয়ে শুধু বললো এত অসুখ। এটা তার লাস্ট ওয়ার্ড ছিল।